নমস্কার সকলকে, ডাগআউট ডিসকাশনে আমি দীপ্তায়ন আর আজ আমার সাথে সৌম্যরূপ ফিরে এসেছে। সৌম্যরূপ, কেমন আছো? আমি ভালো আছি। হ্যাঁ, তুমি কেমন আছো? এই তো চলছে, কিন্তু তোমার টিমের যা অবস্থা এখন, মানে আগের ম্যাচটা যেরকম ভাবে জিতলো, মানে খুব ভালো ফুটবল তো ইস্ট বেঙ্গল এখন খেলছে না। এটা তো সত্যি বলাই চলে। হুম। তোমার কি মত? দেখো, খেলাটা দুটো মানে লোয়ার মানে টেবিলের লোয়ার হাফ টিমের সাথে হয়েছে, তো খুব একটা যে উন্নত মানের খেলা যে এক্সপেক্ট করেছিলাম সেটাও নয়। খেলাটা তো উন্নত মানের হয়নি। তো ইনফ্যাক্ট ফার্স্ট হাফে তো চেন্নাই খুবই অ্যাটাক করে খেলে যাচ্ছিল, স্পেশালি ওদের দুটো উইংস দিয়ে। তো ওদের যে রাইট উইংয়ে খেলছিল ভিনসি ব্যারেটো, ওই প্লেয়ারটাকে আমার খুব চোখে হ্যাঁ, লেগেছিল। কারণ ও যেই দারুণ স্পিডে, দারুণ। অবশ্যই অবশ্যই, মানে ও যে যেই স্পিডে অপারেট করছিল, মানে আমাদের লেফট উইংটা দিয়ে, মানে যেখানে আর কি আহ নিশু খেলছিল, মানে নিশু তো প্রায় হিমশিম খেয়ে যাচ্ছিল ওকে আটকানোর জন্য। মানে এত স্পিডে সে অপারেট করছিল। আর বেশিরভাগ অ্যাটাক যেটা হচ্ছিল সেটা ইস্ট বেঙ্গলের লেফট ব্যাক আর রাইট ব্যাক মানে দুটো উইংস দিয়ে আসছিল। আর দুটো ব্যাকই মানে নিশু আর রাকিব, তাদেরকে আটকাতে বেশ ব্যর্থই হচ্ছিল। এবং মিডফিল্ডে সল না থাকার দরুন কোনো মানে বল ক্যারিং মিডফিল্ডার নেই। তো মানে যে ডিফেন্স থেকে ধরো বলটা উইন করবে, অর্থাৎ ডিফেন্স থেকে যে বলটা নিয়ে ক্যারি করে যেটা সামনে ফরওয়ার্ডদেরকে দেবে, সেই কাজটা এতদিন সলভ করে আসছিল। এবার সল চলে যাওয়ার পর সেই কাজটা কিন্তু এখন অব্দি কেউ করতে পারছে না। ভিক্টর ভিক্টরের পাসিং মানে নিখুঁত হলেও তার ওই বল ক্যারিং এবিলিটিটা দেখতে পাচ্ছে না। হয়তো কিছুটা এজের জন্য হতে পারে, কিন্তু তার মধ্যে ওই বল ক্যারিং এবিলিটিটা আমি খুঁজে পাচ্ছি না। তো এর ফলে কি হচ্ছে, ওই মিডফিল্ড গোটা ওই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। এবং ওই জায়গাটাতে কেউ খেলতে পারছে না। যার ফলে কি হচ্ছে, হিজাজি হিজাজিকে মানে ডিফেন্স থেকে মানে বলগুলোকে একদম ডাইরেক্টলি মানে লং বল পাঠাতে হচ্ছে একদম ডাইরেক্ট তোমার ফরওয়ার্ড লাইনতে, মানে যেখানে ফেলিসিও ব্রাউন খেলছে। মানে ইন্টেনশনটা এটাই ছিল যে, যেহেতু ফেলিসিও ব্রাউনের হাইট আছে, ফিগার ভালো, বডি ভালো আছে, তো ইন্টেনশন সেটাই হচ্ছে যে লং বল দেবো, সেটাকে ফেলিসিও ব্রাউন হেড করে বা নামিয়ে দেবে আশেপাশে তার খেলোয়াড়দের। কিন্তু এখনো অবধি ব্রাউন সেভাবে টিমের সাথে সেট হতে পারেনি। আর অ্যাটাকেও সে ঠিকভাবে মানে কন্ট্রিবিউট করতে পারছিল না। আর তার ফলে কি হচ্ছিল, পুরো ডিফেন্সটাই ডিফেন্সের কাছে মানে ডিফেন্সের উপরে পড়ে যাচ্ছিল। মানে যেহেতু ও ওই বলগুলোকে রিসিভ করতে পারছিল না, তো চেন্নাই খুব ফাস্ট সেই বলগুলোকে উইন করে তারা লেফট উইং রাইট উইং থেকে ওগুলোকে অপারেট করে আলটিমেটলি ইস্ট বেঙ্গল ডিফেন্সেই সেই চাপটা পড়ছিল। তার ফলে কি হলো, সেকেন্ড হাফে মানে কোচ যেই কয়েকটা সাবস্টিটিউশন করলো সেটি মানে ম্যাচের রং বদলে দেয়। যেমন দুই উইং থেকে অ্যাটাক হচ্ছিল, মানে লেফট ব্যাক আর রাইট ব্যাক নিশু রাকিব দুজনকেই কোচ তুলে দিল। এবং ব্রাউন ব্রাউন যেহেতু একটু অফ কালার যাচ্ছে, তার জায়গায় আহ মানে ওই তিনজনের জায়গায় আর কি কোচ আনেন বিষ্ণু, মান্দার আর প্যান্টিচ। আহ বিষ্ণু কিন্তু এই ম্যাচে মানে প্রায় অনবদ্য খেলেছে। মানে বিষ্ণু মানে প্রত্যেকটা ম্যাচে যে ইমপ্রুভ করছে, তার স্কিলস, তার ফার্স্ট টাচ এবং তার স্পিড, এগুলো মানে ম্যাচের পর ম্যাচ আরো এগুলো নিখুঁত হচ্ছে। এবং তার যে চোরা গতি আছে সেটি মানে চেন্নাইয়ের ডিফেন্স বা মিডফিল্ড এগুলোকে প্রায় মানে বাইপাস করে একদম মানে বক্স অব্দি পৌঁছে যাচ্ছিল। মানে বহুবার আমরা সেটা দেখলাম এই ম্যাচে। আর প্যান্টিচ জয়েন করার পরে ডিফেন্সে কিছুটা হলেও নির্ভরতা পেল ইস্ট বেঙ্গল। আর হিজাজি প্যান্টিচ এই জুটি কিন্তু বেশ ভালোই আবার লাগলো। আর লালকে নতুন একটা ঢোলে দেখতে পেলাম, সেটা হচ্ছে রাইট ব্যাক। ইউজুয়ালি হুম। ইস্ট বেঙ্গলের হয়ে লাল মানে লাল জয়েন করেছিল, এবং লাল কিন্তু তার 95% ম্যাচ সে খেলেছে অ্যাজ এ সেন্টার ব্যাক হয়ে। আমরা যদি দেখি, লাল ইস্ট বেঙ্গল জয়েন করার আগে সে শ্রীনিধি যেখানে খেলতো সেখানে, তো সেখানে সে অ্যাজ আ রাইট ব্যাক বা অ্যাজ আ লেফট ব্যাক সে মূলত খেলতো। ইস্ট বেঙ্গল জয়েন করার পরই তার মেন পজিশন এজ সেন্টার ব্যাক হয়ে যায়। তো শুরুর দিকে সে ভালো খেললেও ইদানিং তার পারফরমেন্স অ্যাজ এ সেন্টার ব্যাক কিন্তু অতটাও আমরা ভালো দেখতে পাচ্ছি না। তো এই ম্যাচে সেকেন্ড হাফে অ্যাজ আ রাইট ব্যাক সে কিন্তু খুব মানে ভালো একটা পারফরমেন্স উপহার দিল। তো মানে এটাই মানে মানে কোচের মানে মানে মাস্টার স্ট্রোক এটা লেগে যায়। তো আর নান্দার তো মানে গোল স্কোরিং স্ট্রিকে তো আছেই। আগের ম্যাচে গোল করেছে, এই ম্যাচেও
আহ একটা গোল করলো। আর হিজাজি, গিল, হুম। প্যান্টিচ, এদের এর এই অসাধারণ একটা মানে ডিফেন্সিভ আমরা ট্রায়োতে মানে পারফরমেন্সের ক্ষেত্রে আমরা একটা ক্লিন শিটও পেয়ে গেলাম, এবং ক্লিন শিটের পাশাপাশি 3 পয়েন্ট নিয়েও মাঠ ছাড়লো ইস্ট বেঙ্গল। কার্লেস কোয়াড্রাট খুবই ক্ষুব্ধ ছিলেন ওই দিন, দেখছিলাম যে আবার রেফারিং নিয়ে, কারণ প্রথম হাফটা খুবই বোরিং খেলা হয়েছে যদি হুম। দেখা যায়, মানে কথা মানে একটুতেই বাঁশি বেজে যাচ্ছিল, মানে খেলার ফ্লোটা তো আমরা দেখতে পাচ্ছি যে যত ম্যাচ গড়াচ্ছে, যত ম্যাচ দেখছি, আমরা বেশি চিন্তিত রেফারিং নিয়ে, খেলা নিয়ে আমরা চিন্তিত হই না, যে কোন টিম কতটা বাজে খেলবে বা ভালো খেলবে সেটা নিয়ে আমরা চিন্তিত থাকি না, আমরা চিন্তিত থাকি যে কোন মানে কোন রেফারি কিরকম ম্যাচটা পরিচালনা করবে সেটা নিয়ে আমরা আজকাল বেশি চিন্তিত থাকি। তোমারও কি সেই মত? অবশ্যই একটা মানে খেলা যে ভালো হবে, মানে আমরা যে ফ্রি ফ্লোয়িং একটা ফুটবল দেখবো, সেটা তো দেখতে পাচ্ছি না। মানে রেফারি যখন তখন মানে যখন খেলা থামানো উচিত নয় তখন তিনি খেলা থামিয়ে দিচ্ছেন, যখন থামানো উচিত তিনি থামাচ্ছেন না। মানে একটা ক্ষেত্রে দেখলাম যে মানে ইস্টবেঙ্গল ডিফেন্স থেকে একটা বল বাড়াতে যাচ্ছিল, তার মানে একদম সতীর্থ প্লেয়ারকে সেটা মানে রেফারির গায়ে সামান্য ডিফ্লেক্ট করে যায়, কিন্তু যাকে পাসটা বাড়ানোর হ্যাঁ। কথা ছিল সেই কিন্তু আলটিমেটলি পায়। এবং সে হুম। আলটিমেটলি একটা লং বল বাড়ায়, হয়তো ক্লেটনকে বাড়িয়েছিল লং বলটা, এবং লং বলটা বাড়ানোর 3-4 সেকেন্ড পরে রেফারি হঠাৎ মাথায় পড়লো, লাগলো মানে মনে হলো যে না, আমাকে এখন খেলাটা থামাতে হবে। সেটা আমি কোনো যুক্তি আমি মানে বার করতে পারলাম না। ওই ইনসিডেন্টে কোচ সাইডলাইনে খুবই ক্ষুব্ধ হয়েছে, এবং স্পষ্ট আমরা রিপ্লেতে আমরা দেখলাম যে মানে কোচ মানে ইংলিশে বলছেন যে ইউ ডোন্ট নো দ্য রুলস রেফারি, মানে এটা স্পষ্ট ভাবে একদম। মানে ক্যামেরায় মাইক্রোফোনে মানে ধরা পড়েছে। তো আর এটার ফলেও কোচকে আরেকটা হলুদ কার্ড দেখতে হয়, যার ফল মানে পরবর্তী হুম। যেই ম্যাচটি আছে উড়িষ্যার বিরুদ্ধে, সেখানে কোচ কার্লেস কোয়াদ্রাত ডাগআউটে থাকবে না। অবশ্য ডিমাস ফিরছেন, ডিমাস থাকবেন, কিন্তু মানে কোচ তো হ্যাঁ। মানে আমরা তো প্রায় দেখে আসছি যে প্রত্যেকটা পোস্ট ম্যাচ কনফারেন্স বা প্রি ম্যাচ কনফারেন্সে কিছু না কিছু মানে এক্সপ্লোসিভ মেজাজে আছে তিনি। তিনি হুম। মানে কতবার যে হাইলাইট করেছে এই ব্যাপারটাই, যে মানে তিনি এই পর্যায়ে চলে গেছেন, তিনি বলছেন যে স্বপ্নে তিনি ক্রিস্টাল জন আর রাহুল কুমার গুপ্তকে দেখছেন। রাহুল গুপ্তা। হ্যাঁ মানে মানে কোন পর্যায়ের মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে মানে আহ, তিনি এই কথাটি বলবেন। এবং তারপরেও যে আমরা কিছু একটা যে আহ, মানে বেটারমেন্ট দেখছি আমরা রেফারির, মানে সেটাও কিন্তু নয়। ইনফ্যাক্ট মানে এই যে মানে কোচ আরেকটা জিনিস হাইলাইট করেছেন, ইন্ডিয়ান আইএসএল এর যেই রেফারিজ আছে তাদের একটা ফরেন একটা রেফারি হেড করছেন, এবং সেই ফরেন রেফারিটার একটা মানে কন্ট্রোভার্সিয়াল ডিসিশন তার মানে তার ক্যারিয়ারে মানে সে করেছে। মানে একটা ম্যাচ সম্ভবত তিনি ফরেন মানে তিনি একটা ফরেন রেফারি, তিনি একটা ম্যাচ খেলাচ্ছিলেন। তো একটা বল গোল লাইনে ঢুকে মানে গেছে অলরেডি, তিনি সেটাকে গোলটা না দিয়ে তিনি মানে মানে হাফ টাইমে বাঁশি বাজিয়ে দিলেন। এবার সেই রেফারিটাই নাকি আলটিমেটলি আমাদের ইন্ডিয়ান রেফারিদেরকে নাকি গাইড করে বা কোচিং করাবেন। মানে মানে যে গাইড করবেন তিনি তাকে তো প্রথমে মানে রুলস বা তার সম্বন্ধে আইডিয়া হতে হবে। তো এই সব জিনিস নিয়ে কিন্তু কোচ মানে একাই আমার মনে হয় খালি কোচ মানে ইস্ট বেঙ্গলের কোচই বলে আছে, আর হয়তো সেই মানে মানে এই ইন্টেন্সিটিতে হয়তো কোনো কোচ মানে হয়তো হাইলাইট করছেন না, যার ফল এখন অব্দি হয়তো লম্বা ম্যাচ ব্যান খায়নি। এই সেম জিনিসটা কিন্তু রবি ফাউলার যখন ইস্ট বেঙ্গল প্রথমবার আইএসএল জয়েন করে আমরা দেখেছিলাম, মানে প্রত্যেকটা ম্যাচেই ফাউলার কিন্তু খুব রেফারির বিরুদ্ধে মানে অভিযোগ তুলতেন, এবং লম্বা একটা পিরিয়ডের জন্য তিনি নির্বাসিত হয়েছেন। এখন অব্দি কোচ সেটা এখন অব্দি তিনি খাননি, মানে এটা এখন অব্দি গুড লাক বলবো আমি, কিন্তু যখন তখন খেয়ে যেতে পারেন। আর অবশ্য মানে তিনি এটাও বলেছেন যে আমি যে এই মন্তব্যগুলো করছি তার জন্য ক্লাবকে ফাইন খেতে হচ্ছে। তো আর তিনি এটাও দেখেছেন তার বলার পরেও কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তো আমার মনে হয় যে তিনি বললেও যা না বললেও তাই আলটিমেটলি ইন্ডিয়ার রেফারিদের মান সেই একই আহ, রয়ে যাবে। তো যেরকমটা আমরা আগের ডিসকাস করেছিলাম যে ইন্ডিয়ান রেফারিদের মান বাড়াতে হবে, তার জন্য অবিলম্বে ভার বা ভার লাইট দরকার, আর প্রপার টেকনিক্যাল কোচিং, মানে কোন একটা প্রপার মানে ভালো একটা ফরেন কোচের টেকনিক্যাল কমিটি যাতে বসানো যায়, তারা যাতে প্রপার নলেজ এই আমাদের ইন্ডিয়ান
রেফারিজরা যাতে ইম্পার্ট করতে পারেন, তাহলেই একমাত্র ইন্ডিয়ান রেফারিদের মান বাড়বে। তাছাড়া আমি কোনো আর রাস্তা দেখছি না। একেবারে 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 ইভেন উনি বোধহয় এটাও বলেছেন, কর্ডাট বোধহয় এটাও বলেছেন যে আগের ম্যাচে আমরা ফাউল কম করেছি তাও আমরা বেশি হলুদ কার্ড খেয়েছি। মানে এটাও এটাও উনি বলে দিয়েছেন। মানে ওনার অ্যাকচুয়ালি কোনো ভয় নেই অ্যাকচুয়ালি, বোধহয় ম্যানেজমেন্ট থেকেই ওনাকে বোধহয় বলে দিয়েছে ভাই তুমি যা চাও সেরকম ভাবে টিম চালাও, ইউ আর দ্য বস, মানে হ্যাঁ, তুমি করো, তোমাকে পুরো খোলা ছুট আছে। ম্যানেজমেন্টের সাপোর্ট আছে, কারণ কোচ দায়িত্বে আসার পর ইস্টবেঙ্গল সমর্থকদের বেশ অনেক মানে ভালো মুহূর্ত দিয়েছেন। তো ম্যানেজমেন্টেরও সেই সাপোর্টটি পেয়েছে। আগে আমরা দেখতাম কোচের সাথে লেগেসি অফিসিয়ালদের বেশ কিছু বাড়ি ঝামেলা বা কিছু বাক্য এইসবে জড়িয়ে পড়তে, মানে ইনভেস্টর কোচ বলো বা কোচ লেগেসি কর্তা। এখন কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, কোচ এবং কর্মকর্তাদের মধ্যে বেশ ভালো একটা রিলেশন আছে। কোচ মানে বলছেও যে তারা মানে লেগাসি কর্মকর্তারা তাদেরকে বেশ সাহায্য করছে। তো যেহেতু গ্রিন সিগন্যালটা পেয়েছে, আমার মনে হয় তিনি ফ্রিলি তার নিজেকে এক্সপ্রেস করছে, কিন্তু অবশ্য এটাও মাথায় রাখতে হবে যে তিনি এমন না কোনো কথা বলবেন না যাতে লং টার্মে ইস্ট বেঙ্গলের ক্ষতি হয়। মানে এখন ধরো যদি 10খানা ম্যাচ ইস্ট বেঙ্গল মানে কোচ সাসপেন্ড হয়ে যায়, আলটিমেটলি লাভ কারোর হবে না, কারণ রেফারির মান সেই একই থেকে যাবে, ক্ষতি হবে ইস্ট বেঙ্গলেরই কোচ যদি সাইড থেকে পুরো না সিজনই থাকে। গেল। পুরো সিজনই হুম। যেটুকু টপ সিক্সে যাওয়ার আশা থাকবে সেটুকুও চলে যাবে। তো এতে লাভের লাভ ইস্ট বেঙ্গলের প্লাস কিছু হবে না, কারণ মানে মানে রেফারিদের মান সেই একই থেকে যাবে। প্লাস উড়িষ্যা ম্যাচে উনি থাকবেন না, এটা তো আরো বড় মানে বলতে গেলে ঝটকা হয়ে গেল না ইস্ট বেঙ্গল ফ্যানেদের জন্য, টিমের জন্য। ওটার ব্যাপারে কি বলতে চাও, উড়িষ্যা ম্যাচের কে নিয়েও এবার একটু কথা বলা যাক। হ্যাঁ দেখো, কোচ থাকছে না সেটা যেমন সত্যি, কিন্তু মানে হ্যাঁ, একটা কোচ না থাকলে ডেফিনেটলি সাইকোলজিক্যাল প্রেশার থাকেই টিমের ভেতরে, কারণ মানে আমাদের কোচ তো খুবই একটা অ্যানিমেটেড ফিগার, তিনি সারাক্ষণই সাইড লাইনে দাঁড়িয়ে থেকে কিছু না কিছু ইনস্ট্রাকশনস প্লেয়ার্সদের দিতে থাকে, রেফারিদের চাপে রাখে। তো মানে তিনি একটা অ্যানিমেটেড ফিগার, তিনি সারাক্ষণ কিছু না কিছু করতে থাকেন। তো হঠাৎ করে তার অ্যাবসেন্স কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে ইস্ট বেঙ্গলকে, কিন্তু ট্যাকটিক ওয়াইজ আমার মনে হয় না কিছু সেরকম ব্যাঘাত ঘটবে, কারণ কোচ কার্লেস কোয়াদ্রাতের যে মানে যে ইনপুট প্রোভাইড করে আসলে সে ডিমাস ডেলগাডো। তো ডিমাস ছাড়া মানে কোচ নিজেই স্বীকার করেছেন ডিমাস ছাড়া আমি অচল। তো ডিমাস থাকবে সাইড লাইনে, তো আমার মনে হয় না ট্যাকটিক্স ওয়াইজ সেই আহ, হয়তো প্রেশারটা ফিল মানে করবে। কিন্তু হ্যাঁ, মানে ডিমাসের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হবে। অবশ্যই কোনো একটা কোচ বেরিয়ে গেলে সেটা তো চ্যালেঞ্জ থাকবেই। এবার তাছাড়া আহ, হিজাজিও মিস করছে এই ম্যাচ, তার 4খানা হলুদ কার্ড হয়ে গেল। তিনি মানে লাস্ট ম্যাচে যেইভাবে হলুদ কার্ডটি খেলেন আমার একটু অবাকই লাগলো। মানে আমার যেন দেখে মনে হলো যেন তিনি জেনে বুঝেই বা কোনো হয়তো ট্যাকটিক্স এর মধ্যেই পড়লো যেন, মানে তিনি ইচ্ছা করেই যেন টাইম ওয়েস্ট করে বলটাকে পাস করে দিলেন, মানে টাইম ওয়েস্টিং এর জন্য তিনি কার্ডটা খেলেন হয়তো। মানে তিনি একটানা যে মানে সেই এলসে চোট পাওয়ার পরে তিনি কেরালা ব্লাস্টার্স ম্যাচে স্টার্ট করেছিলেন, তিনি একটানা প্রত্যেক কটা ম্যাচ তিনি খেলে এসেছেন নন স্টপ। হয়তো কোচেরই হয়তো পারমিশন মানে নির্দেশ ছিল যে তুমি এই ম্যাচে রেস্ট নিয়ে নাও, কারণ তারপরের ম্যাচ গোয়ার সাথে আছে, সেটা আরো ভাইটাল ম্যাচ। হয়তো সেই বুঝে হয়তো তিনি কার্ডটা খেলে, তাছাড়া আমি কোনো মানে দেখছি না, মানে সাইন দেখছি না কেন তিনি হঠাৎ করে নিজে জেনে বুঝে ওই কার্ডটা খেলে। আহ, এবার দেখো উড়িষ্যা তো খুবই একটা মানে টাফ অপোনেন্ট, আর হাতে দেখতে গেলে মাত্র 2 দিন সময়। তো এই 48 ঘন্টার মধ্যে ইন্ডিয়ান ফেডারেশন এক্সপেক্ট করছে একটা টিম তার রিকভারি সেশন সেরে নেবে তার আগের ম্যাচ থেকে, সেই টিমটি ট্রাভেল করবে আর একটা স্টেটে পৌঁছে যাওয়ার জন্য, এবং সেখানে পৌঁছে গিয়ে তার ট্রেনিংও স্টার্ট করে দেবে। মানে আইএসএল কর্তৃপক্ষ জানে যে শিডিউল যতদিন টানবে খরচাও তত বাড়বে, মোদ্দা কথা এটাই। তো সেটাই। যেভাবে হোক যত তাড়াতাড়ি পারা যায় সিজনটাকে কোনোভাবে শেষ করতে হয়। তাতে যদি ফুটবলারদের রোবট বা মেশিন তা যদি ভাবতে হয় তাতে ক্ষতি কি, মানে ওদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে ফুটবলটাকে তারা বিজনেস ওদের বানিয়ে ওদের তো দিয়েছে। কোনো খারাপ কিছু হচ্ছে না, ওদের তো কিছু খারাপ হচ্ছে না, ওদের তো ভালোই হচ্ছে, টাকাটা ঢুকছে ওদের, যত ওই মানে যেরকম ভাবেই হোক, ভালোই হচ্ছে ওদের। হ্যাঁ দেখো, এবার যদি শিডিউল যদি একটা প্রপার শিডিউলটা করা যায়, মানে তোমাকে শিডিউলটাকে আরো টানতে হবে আরো, মানে প্রত্যেকটা টিমসদেরকে তোমাকে প্রপার টাইমিং দিতে হবে যে একটা ম্যাচ খেলার পরে অ্যাটলিস্ট
4-5 দিন সময় বা 3-4 দিন সময় দাও, অ্যাটলিস্ট মানে প্লেয়াররা তাদের বেসিক যে রিকভারি সেশন হয়, বা যদি মানে হোম ম্যাচ খেলে, ধরো হোম ম্যাচ খেলে যে নেক্সট ম্যাচটা হোম ম্যাচ, তারা মানে 3-4 দিন সময় আই থিঙ্ক এনাফ। কিন্তু যখন ট্রাভেল করছে আর একটু সময় দেওয়া উচিত না? মানে দুদিনের মাথায় কি করে একটা মানে টিম এক্সপেক্ট করবে যে রিকভারি, মানে আগের ম্যাচ খেলে রিকভারি সেশন শেষ করবে, তারপর ট্রেনিং করবে, তারপরে অন্য একটা স্টেটে গিয়ে মানে একটা ট্রাভেলের জার্নি একটা ধকল থাকে। তাও তো এক- মানে এটা তো একটা মানে মেন্টাল ফ্যাটিগ থাকে, খেলার প্রেশার তো আলাদা। আর মানে যেরকম, ওদের হুম হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, মানে সেই জিনিসটাই আমি হাইলাইট করছি যে আহ, মানে ইস্ট বেঙ্গল, যদি ইস্ট বেঙ্গলের খেলায় দেখি মানে ফার্স্ট হাফ অফ আইএসএল এ ইস্ট বেঙ্গলের কিন্তু সেইভাবে শিডিউলের চাপ ছিল না। যার ফলে কি হয়েছিল, আমরা এই যে ইনজুরি যেটা দেখেছি একমাত্র এলসের বা খাবড়ার বাদে, সেইভাবে কিন্তু ইনজুরি কনসার্ন কনসার্ন সেভাবে কিন্তু ছিল না। ঠিক আছে, মানে ইস্ট বেঙ্গল একটা সেট দলকে তারা মানে একদম স্ক্র্যাচ থেকে তৈরি করতে পেরেছে। ডুরান্ড কাপ, তারপর আইএসএল, তারপরে সুপার কাপ। এই সুপার কাপ থেকে তারপরে মেইন জিনিসটা শুরু হলো। সুপার কাপে কিন্তু তোমার টাইম লাইনটা মানে মানে লেস দেন আ মান্থ, সুপার কাপের কিন্তু টাইম লাইনটা তোমার 1 মাসেরও কম। তো এই 1 মাসের মধ্যে তোমাকে মানে নকআউট ম্যাচ খেলতে হচ্ছে আর কি। মানে তুমি 90 মিনিটে শেষ করতে পারলে ভালো, নাহলে মানে প্রথম 3টা ম্যাচ বাদ দিয়ে সেমিফাইনাল ফাইনাল তোমাকে 90 মিনিট শেষ করতে পারলে ভালো, নাহলে তোমাকে 120 মিনিট খেলতে হবে। তো এই ফাইনাল খেলার ফাইনালটা তো 120 মিনিট চললো। এবার এই 120 মিনিটের মধ্যেই তো কিছু কিছু প্লেয়ার ধরো গোটা মানে ম্যাচের মধ্যে কিছু কিছু প্লেয়ার নিশ্চয়ই চোট পেয়েছে, তারা একটানা দৌড়ে যাচ্ছে, তাদের মাসেল ক্র্যাম্পস হচ্ছে। তো তাদেরকে যদি সেই রিকভারি সেশন না দেওয়া হয়, তাদেরকে যদি আমরা সেই টাইমটুকু না দিই, তো এবার যদি পরের ম্যাচ আমরা যেরকম দেখলাম যে মোহনবাগানের বিরুদ্ধে যখন ইস্ট বেঙ্গল খেলতে নামলো, 18 মিনিটের মাথায় সল ক্রেসপো বেরিয়ে গেল। সল ক্রেসপো একটা মেজর পার্ট ছিল ইস্ট বেঙ্গলের এই টোটাল সুপার কাপে। 120 মিনিট তিনি আহ, খেললেন উড়িষ্যা ম্যাচে, মানে আইএসএল মানে সরি সুপার কাপ ফাইনালে। তারপর তারপরে ম্যাচে পার্দও বেরিয়ে গেল। মানে যারা এই সুপার কাপে যেই প্লেয়ার গুলো একদম মানে মিডফিল্ড পজিশনে, যারা মানে একদম মানে গোটা একদম অল থ্রোট 90 বা 120 মিনিটস দৌড়ে খেলে, তাদেরকেই যেহেতু আমরা এই সময়টুকু দিইনি, তার ফলে কি হলো, তারা চোট পেয়ে তারা মানে মাঠের বাইরে বেশ কিছুটা সময়ের জন্য বাইরে হয়ে গেল। তাতে ক্ষতি টিমেরই হলো, আর কিছুই না। ফেডারেশনের কোনো ক্ষতি তাতে হয়নি। তো আর যার ফলে কি হলো, তোমার টিমের কম্বিনেশনটাও বিগড়ে গেল। একটা সেট টিম যে হয়েছিল, সেই সেট টিমটাও বিগড়ে গেল। তারা মানে মেন প্লেয়ার গুলো বেরিয়ে গেল। নতুন একটা টিমকে আবার শুরু থেকে স্ক্র্যাচ থেকে তোমাকে তৈরি করতে হলো। আর সেই টিমটাও এখন সেট করতে তোমার বেশ সময় লাগছে। তো এই বেসিক মানে আলটিমেটলি ফুটবল খেলাটা তো একটা বিজ্ঞান। তুমি যদি সেই সময়টুকু না দাও একটা প্লেয়ারকে রিকভার করার জন্য, তার চোট আঘাত লাগবেই লাগবে। সে আলটিমেটলি সে একজন ফুটবল প্লেয়ার, সে মেশিনও নয়, সে রোবটও নয়। একদম। তো সেইটুকু সময় যেরকম যদি হ্যাঁ, হ্যাঁ বলো। হুম হুম, যে এরকম তুমি যেটা বলছো রিকভারি টাইম গ্যাপ দেওয়া উচিত প্লেয়ার, মানে টিমের এক একটা টিমের পর পর খেলা না দেওয়াই ভালো, এটা একদম আমি সহমত তোমার সাথে। কিন্তু ব্যাপারটা দেখো, মোহনবাগানের ম্যাচও আছে তোমার 1 তারিখে। হুম মোহনবাগান নেক্সট ম্যাচ খেলবে ডার্বি 10 তারিখ, মোহনবাগানের গ্যাপটা দেখো হুম, কতটা। 9 দিন গ্যাপ আছে। সেখানে ইস্ট বেঙ্গল হ্যাঁ আমার মনে হয় গোয়া ম্যাচ খেলে, মানে ওরা গোয়া ম্যাচের পরেই মানে বিশেষ পরিমাণে ওরা টাইম পাবে। 2 মিনিট কি 3 মিনিট হয়তো পাবে, সরি 2 মিনিট, 2 দিন কি 2-3 দিন হয়তো পাবে তারা হাতে টাইম। তারপরেই মেন মানে হুম হুম মেজর একটা ডার্বি। তো সেখানে মানে দুটো হুম মানে একটা দল যে খুব মানে একটা বড় একটা গ্যাপ আছে, যেখানে আরেকটা দল মানে সেইটুকু মানে প্লেয়ারদেরকে রিকভার যে করতে হবে সেইটুকু সময়ও পাচ্ছে না। মানে গোয়া ম্যাচটা আলটিমেটলি তোমার আওয়ে ম্যাচ, তোমাকে আওয়ে ম্যাচ খেলে আবার তোমাকে এখানে ফিরতে হবে, একটা তোমার জার্নি একটা ধকল থাকবে। সেই ধকলটা তোমাকে হুম। আলটিমেটলি তোমাকে কাটাতে হবে। তারপর তুমি নিজের তো প্র্যাকটিস ট্যাকটিস তুমি না হয় করলে, হুম, এটারও একটা আলাদা তো প্রেশার এটা থাকে। এই ম্যাচটা কি মনে হচ্ছে যে রয় কৃষ্ণদের কি বদলার ম্যাচ হবে কালিঙ্গ সুপার কাপ ফাইনালে? যে মানে স্বপ্নটা যেটা ভেঙে দিয়েছিল ইস্ট বেঙ্গল, এটা কি বদলাটা কি উড়িষ্যা নিতে পারবে নাকি না ইস্ট বেঙ্গল জয়ী হবে, মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফোটাবে? কারণ ইস্ট বেঙ্গল জিতলে মোহনবাগানের সুবিধা হয়ে যাবে, লিগ শিল্ডের কাছে চলে যাবে। যদি আবার জিততে হবে মোহনবাগানকে পরের ম্যাচটা, না জিতলে টপে যেতে পারবে না। তো কি মনে হচ্ছে কি হতে পারে? দেখো এখানে এই যে টিমটি নামবে, সেখানে নতুন একটা কম্বিনেশন আমরা দেখতে পাবো। মানে প্রথমবার মানে হিজাজিহীন ইস্ট বেঙ্গল খেলবে, প্যান্টিজকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। তিনি সদ্য ভারতে এসেছেন। তিনি লাস্ট 2টো ম্যাচ কিন্তু অস্বাভাবিকভাবে ভালো খেলেছে।
তো তার উপর মানে ভালো মানে রকমের একটা চাপ থাকবে, প্রত্যাশাও তার উপরে সব থাকবে। টিমের এগেন্স্টে খেলবে। হ্যাঁ, হুম। ওইদিকে উড়িষ্যা কিন্তু সেট টিম পাচ্ছে, যেই টিমটা সুপার কাপ ফাইনাল খেলেছে সেই সেট টিমটাই পাচ্ছে তারা। যাহু এবং ফিরে জাউও আসছে। ফিরছে, হ্যাঁ যাহু ফিরে। জাউও ফিরছে। হুম। হোম ম্যাচ, তারাও মানে সুপার কাপের ফাইনালের বদলাটা নিতে চাইবে, এবং তাদের কাছে দেখতে গেলে একটা পারফেক্ট অপরচুনিটি 3 পয়েন্ট নেওয়া। তাছাড়া রয় কৃষ্ণ, ডিয়েগো মরিসিও, ইসাক, এরা তো আছেই, মানে গোটা উড়িষ্যা দল আমরা যদি খাতায় কলমে দেখি, ধারে ভারে ইস্ট বেঙ্গলের তুলনায় নো ডাউট মানে একদম মানে ভালো দল আর কি, এক কথা বলতে গেলে খুবই ভালো দল। তো তাদের কাছে 3 পয়েন্ট পাওয়ার এটাই সুবর্ণ সুযোগ। আর 3 পয়েন্ট পেয়েও তারাও মানে চাইবে মোহনবাগানের থেকে তাদের ডিস্টেন্সটা বাড়িয়ে নেওয়ার। তো এই ক্ষেত্রে দেখো, অ্যাজ এ সমর্থক আমি তো অবশ্যই চাইবো যাতে ইস্ট বেঙ্গল প্রত্যেক কটা ম্যাচ যেতে 3 পয়েন্ট পায়, কিন্তু সবসময় টিমের কথাও মাথায় রেখে সবসময় সেই প্রত্যাশাগুলো আমি মানে হয়তো রূপান্তরিত হতে আমি দেখতে পাবো না। তো সেই ক্ষেত্রে টিমের পাশে থাকতে হবে। তো অবশ্যই যদি 3 পয়েন্ট নিয়ে ফিরে আসতে পারে তো খুবই, মানে আমি বলবো একটা মিরাকেল হবে 3 পয়েন্ট নিয়ে আসতে পারলে। সেক্ষেত্রে টপ 6-এ যাওয়ার জন্যে আমরা টপ 6-এ অনেকটাই এগিয়ে যাবে ইস্ট বেঙ্গল, ঠিক আছে। ওইদিকে দেখতে গেলে মোহনবাগানের সুবিধা হবে, কারণ ততক্ষণে মানে মোহনবাগানের মানে পয়েন্ট গ্যাপটাও মনে হয় মানে অনেকটা কমে যাবে। তো মোহনবাগানের ক্ষেত্রেও 1 নম্বর পজিশন অকুপাই করার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে 1 পয়েন্টও কিন্তু মানে মন্দ নয়, মানে যেহেতু অ্যাওয়ে ম্যাচ আর যেই প্রতিকূলতার মধ্যে দিয়ে ইস্ট বেঙ্গল যাচ্ছে, তো যদি 1 পয়েন্টও পায় আমি তো বলবো আহ খুবই ভালো। 3 পয়েন্টের লক্ষ্যে অবশ্যই নামা উচিত, কিন্তু 1 পয়েন্ট হলেও আমি অখুশি হব না। এখানে হয়তো মোহনবাগান সমর্থকরা হয়তো কালকে প্রার্থনা করবে বা চাইবে যে ইস্ট বেঙ্গল যাতে জিতুক, কারণ ড্র হলে মোহনবাগানের সুবিধা কিছু হবে না। তো হ্যাঁ, জিতলেই সুবিধাটা হবে ইস্ট বেঙ্গলে। অবশ্যই। ইস্ট বেঙ্গল জিতুক, আমিও চাই যে ইস্ট বেঙ্গল জিতলে বাংলার ফুটবলও এগোবে, আর টপ 6-এ এসেও থাকবে। আর মোহনবাগানেরও সুবিধা হবে। মোহনবাগানের পরের ম্যাচ হচ্ছে মানে সামনে যে ম্যাচ আসছে মোহনবাগানের জামশেদপুরের সাথে। হ্যাঁ। আবার এইদিকে ইস্ট বেঙ্গল জামশেদপুরের সাথে হেরেছে। হুম। তো তো তোমার এই ম্যাচে কি মনে হয় যে কি হতে পারে? আমার তো মনে হচ্ছে ভালোই ম্যাচ হবে, কারণ জামশেদপুরও এখন ভালো ফর্ম দেখাচ্ছে, ভালো ফর্মে আছে, ওদের প্লেয়াররা আছে। তো মোহনবাগানের প্লেয়াররাও এখন ভালো ছন্দে এসে গেছে। তো এই ম্যাচটা তোমার কি মনে হয় যে কিরম কি হতে পারে? আহ দেখো, ইস্ট বেঙ্গল ফ্যান হয়ে চাইবো মোহনবাগান যাতে জামশেদপুরকে হারায়, কারণ জামশেদপুর এখনো অব্দি বা যদি জামশেদপুর এই ম্যাচটা হারে তাহলে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে টপ 6-এ যাওয়ার রেসটা আরো অনেকটাই ওপেন হয়ে যাবে। তো আর ধারে ভারে যথেষ্ট শক্তিশালী টিম মোহনবাগান। কিন্তু আমি এই জিনিসটাই মানে এই জিনিসটাও আমি ইগনোর করে যেতে পারি না যে মানে মানে জামশেদপুরের যে ফরেন সেট আপ আছে, তো ওই ফরেন সেট আপ কিন্তু বেশ ভালো, মানে মানে লিথাল, ঠিক আছে। মানে মানজোরও তো কথা ছেড়ে দিলাম, মানে বক্সের আশেপাশে বল পেলে তো ঠিকই আমার মনে হয়, এক্সপার্ট। ফ্রি কিক পেলে তো গোল আমার মনে হয় না হুম হুম। তিনি কনভার্ট না করা শুনে কনভার্ট করতে তিনি হয়তো তিনি ওই সুযোগটা ছাড়বেন না। মো- তাছাড়া টোরো মোহনবাগানের ডিফেন্ডারদেরকে একটু সাবধানে থাকতে হবে ওই অবশ্যই ম্যাচে, যে সাবধানে থাকতে আশেপাশে হবে। যাতে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তাছাড়া টোরো হুম তো দেখছি হঠাৎ করে তারও মানে পারফরমেন্স একদম চেঞ্জ হয়ে হুম গেছে। হুম তো হুম হুম। সেও চাইবে নিশ্চয়ই যুব ভারতী ক্রীড়াঙ্গন, আমার মনে হয় তার ক্ষেত্রে একটা তার চেনা একটা মাঠ। তো সেও হয়তো মানে ভালো পারফরমেন্স হয়তো উপহার দিতে পারবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই চাইবো যাতে মোহনবাগান এই ম্যাচটা জিতুক। তো সেটাতে লাভ অবশ্য মানে ইস্ট বেঙ্গলেরই হবে, মোহনবাগানের তো হবে, পাশাপাশি ইস্ট বেঙ্গলেরও হবে। তো হুম হ্যাঁ, হুম। দেখা যাক এবার কি হয়। একদম। তো আমরা শো এর একদম এন্ডে চলে এসেছি। তো আমরা এখন একটু প্রেডিকশনও করে নেবো যে ইস্ট বেঙ্গল ম্যাচে কি হতে পারে। সমরূপ, কি মনে হচ্ছে? আহ চাইবো তো অবশ্যই ইস্ট বেঙ্গল জিতুক। 1-0 হলেও 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারি, ড্র হলেও মন্দ হবে না। আমি আমি 1-0ই বলছি, ইস্ট বেঙ্গল যাতে 1-0 জিতুক। গোল করবে নন্দকুমার। আবার
উড়িষ্যার বিরুদ্ধে আমার মনে হয় পুরোনো নন্দকুমার টিমের আবার পুরোনো টিমের এগেনস্টে। পুরোনো টিমের বিরুদ্ধে আবার জ্বলে উঠবে নন্দকুমার। তো নন্দকুমারের মনে হয় গোল করার প্রবাবিলিটি আমার মনে হয় অনেক বেশি। এবার হ্যাঁ, তুমি বলো তোমার কি মনে হয় মোহনবাগান জামশেদপুর ম্যাচে কি হতে পারে, কারা স্কোর করতে পারে, কাদের উপরে তুমি মানে বাজি রাখছো মানে ভালো পারফরমেন্স দিতে পারে? আমার মনে হয় সাহাল সাহালকে নিয়ে আমার মনে হচ্ছে যে একটু মনে হচ্ছে যে গাট ফিলিং আছে যে সাহাল হয়তো ভালো খেলবে। হুম হুম। আর মেবি লিস্টন কোলাসো জামশেদপুর ম্যাচে গোল পেয়েছিল ওই ওই রাউন্ডটাতে, ফার্স্ট রাউন্ডে। তো আমার মনে হচ্ছে লিস্টন কোলাসো ভালো খেলতে পারে। অ্যান্ড আমার আরেকজন মনে হচ্ছে, আরেকজন একটা মানে কি বলবো, জনি কাউকোর ওপরে আমার মনে হচ্ছে যে জনি কাউকো হয়তো প্রভাব ফেলবে, ভালো প্রভাব ফেলবে এই ম্যাচটায়। কারণ আগের ম্যাচে জনি কাউকো খুব একটা জ্বলে উঠতে পারেনি। এই ম্যাচে আই গেস জনি কাউকো আবার নিজের রং দেখাবে মনে হয়। তো আমার আবার এক্সপেকটেশন হচ্ছে 2-1 বা 3-1। মানে আচ্ছা। খুব অঘটন যদি না হয় যায়, জামশেদপুর এবার যদি মোহনবাগানকে আপসেট করে দেয় সেটা আলাদা ব্যাপার। কিন্তু মনে হয় মোহনবাগানই জিতবে 2-1 বা 3-1। তো তোমার কি মনে হয়, তোমার কি স্কোর লাইন মনে হতে পারে এই ম্যাচটায়? আমার মনে হয় এটা কম্প্রিহেন্সিভ ভিক্টরি হবে মোহনবাগানের জন্য। 3-0 মার্জিন দেখলে অবাক হব না, তবে হ্যাঁ 2-0 বলছি, 2-0 মার্জিনে আমার মনে হয় মোহনবাগান জিতবে, হারাবে জামশেদপুরকে। আর আমার এটাও আমি বলতে চাই যে ইস্ট বেঙ্গল ম্যাচেও আমার মনে হয় 1 গোলের ব্যবধানেই হয়তো কেউ একটা জিতবে, কিন্তু উড়িষ্যা জিতবে না ইস্ট বেঙ্গল জিতবে এইটা আমি বলতে পারছি না এখন। কারণ ব্যাপারটা হচ্ছে যে উড়িষ্যা সবসময় না, আমি দেখেছি এই সরি উড়িষ্যা না, ইস্ট বেঙ্গল সবসময় না এই টাফ টিম গুলোর এগেনস্টে না একটা দারুণ ফুটবল খেলে দেয়। যেরকম মুম্বাই সিটিকে ইস্ট বেঙ্গল কাঁদাতে পারে, যেটা আমার মোহনবাগান পারে না খুব একটা। ইস্ট বেঙ্গল পারে আবার এইদিকে, ঠিক আছে। তো আমার এটা মনে হয় যে হয়তো ইস্ট বেঙ্গল কালকে পয়েন্ট পেলেও পেতে পারে, ঠিক আছে। হুম তো হুম। আমার মনে হচ্ছে যে পেতে পারে। এবার যদি উড়িষ্যাও যদি জেতে, খুব একটা গোলের ব্যবধান হয়তো হবে না, মানে খুব একটা বেশি গোল হয়তো দেখবো না আমরা ম্যাচে। হয়তো ওই 1-0 ব্যবধানেই হয়তো উড়িষ্যাও জিততে পারে, বা ইস্ট বেঙ্গল জিতলেও ওই 1-0, 1-0টাই হয়তো রাখবে। তো এবার আমি এখনই ক্লিয়ার কাট উইনার বলতে পারছি না, আমি জাস্ট স্কোর লাইনটা প্রেডিক্ট করলাম যে 1-0। আর অবশ্যই আমাকে হ্যাঁ। যদি জিজ্ঞেস করো, আমারও নন্দা কুমার মনে হচ্ছে আর মহেশ মনে হচ্ছে, এই দুজনের ওপরে আমি বাজি রাখতে চাইছি। এবার দেখা যাক কি হয়। এমনি যাই হোক, এবার বাংলার ফুটবলের ভালো হোক, দুটো বাংলার ফুটবলের টিম এগিয়ে যাক এটাই চাইবো। দুজনেই জিতুক। কালকে এই মোহনবাগান যদি দুজনে জিতলে এতে দুজনেরই সুবিধা সুবিধা করতে হবে। পারে। একদম 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 ওটাই বলতে চাইছি, হুম। যে কালকে যদি ইস্ট বেঙ্গল জেতে তাহলে মোহনবাগানিরা প্রচন্ড খুশি হবে। তো আশা করি যে ইস্ট বেঙ্গল জিতুক, আর মোহনবাগানও জিতুক, দুটো টিমেরই সুবিধা হবে। আজকে খুব মজা হলো সমরূপ তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ। আবার জয়েন করব এই দুটো ম্যাচ হয়ে যাওয়ার পরে। আপনারাও আমাদের চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর এরকমই ভালোবাসা দিতে থাকুন। আর আপনাদেরও যদি এই শোতে আসার ইচ্ছা হয়, আমাদের যে কোনো কাউকে ডিএম করতে পারেন, আমাদের লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে। আর অনুদীপ্ত যে আমাদের ভিডিও এডিট করে, তার একটা বই আছে, দ্য কসমিক ওডিসি এক্সপ্লোরিং দ্য মিস্ট্রিজ অফ স্পেস। এটার লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনাদের যদি বইটা নেওয়ার থাকে, আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে অর্ডার করতে পারেন। অ্যান্ড ও খুব সুন্দর বইটা লিখেছে, আপনারা চাইলে পড়তে পারেন। তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হবে। শুভরাত্রি। শুভরাত্রি।